হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমি শোনাবো শার্লক হোমস সিরিজ থেকে আরেকটি গল্প। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা বস্কোম উপত্যকার রহস্য। অনুবাদ মনীন্দ্র দত্ত। একদা সকালে আমরা আমার স্ত্রী আর আমি প্রাতরাশে বসেছি। এমন সময় পরিচারিকা একখানা টেলিগ্রাম এনে দিল। শার্লক হোমস পাঠিয়েছে। তাতে লেখা আছে, তোমার কি কয়েকটা দিন সময় হবে? বস্কোম উপত্যকার দুর্ঘটনা প্রসঙ্গে এইমাত্র পশ্চিম ইংল্যান্ড থেকে একটা তার পেয়েছি। তোমাকে সঙ্গী পেলে খুশি হব। বাতাস এবং দৃশ্যপট চমৎকার। 11:15 প্যাডিংটন থেকে যাত্রা। ওপাশ থেকে আমার দিকে তাকিয়ে আমার স্ত্রী বলল, তুমি কি বলো, যাবে তো? ঠিক বুঝতে পারছি না, হাতে এখন অনেকটাই কাজ। ওহ, তোমার হয়ে আনস্ট্রুথারই কাজগুলো করতে পারবে। কয়েকদিন হলো তোমাকে একটু ফ্যাকাশে দেখাচ্ছে। আমার তো মনে হয় এই স্থান পরিবর্তন তোমার পক্ষে ভালোই হবে। তাছাড়া মিস্টার হোমসের কাজকর্মে তুমি তো সবসময়ই খুব আগ্রহী। আগ্রহী না হলে তো কৃতজ্ঞতা হবে। ওই পথটা ধরেই তো তোমাকে পেয়েছি। কিন্তু যেতে হলে তো আমাকে এখনই তল্পি বাঁধতে হবে। হাতে আর মাত্র আধ ঘন্টা সময় আছে। আফগানিস্তানের শিবির জীবনের অভিজ্ঞতা আমাকে চটপটে সদা প্রস্তুত পর্যটক হবার শিক্ষাটা অন্তত দিয়েছে। আমার প্রয়োজনও যৎসামান্য। তাই আরও অল্প সময়ের মধ্যেই ব্যাগটি নিয়ে আমি গাড়িতে চেপে বসলাম। গাড়িও সশব্দে প্যাডিংটন স্টেশনের দিকে ছুটল। শার্লক হোমস প্ল্যাটফর্মেই পায়চারি করছিল। তার দীর্ঘ শীর্ণ দেহটা যেন লম্বা ধূসর ট্রাভেলিং ক্লোক আর সুতির ৮-৬০ টুপিতে আরও দীর্ঘ ও শীর্ণ দেখাচ্ছিল। সে বলল, তুমি আশায় খুব ভালোই হলো। দেখো ওয়াটসন, সম্পূর্ণ নির্ভর করা যায় এরকম একজন সঙ্গীকে পেলে আমার খুব সুবিধে হয়। স্থানীয় সহায়তা যেটুকু পাওয়া যায় সেটা প্রায়ই অকেজো হয়, আর নয়তো পক্ষপাত দুষ্ট। তুমি দুটো কোণার সিট দখল করে বসো, আমি টিকিটটা কাটতে যাচ্ছি। গাড়িতে আমরা একা, শুধু হোমসের সঙ্গে এক গাদা খবরের কাগজের স্তূপ। সারা পথ সেই সব কাগজ সে পড়ল, নোট করলো আর ভাবল। এইভাবে আমরা রিডিং পেরিয়ে গেলাম। তখন সে হঠাৎ কাগজগুলোকে দলা পাকিয়ে তাকের ওপর ছুঁড়ে ফেলল। আমাকে জিজ্ঞাসা করলো, কেসটা সম্পর্কে কিছু শুনেছ? না, একটি কথাও না। গত কয়েকদিন ধরে আমি কাগজই পড়িনি। লন্ডনের কাগজে বিস্তারিত তো কিছুই নেই, তবুও কাগজগুলো ভালো করে একটু দেখে নিলাম, যাতে সব কিছু একটু বুঝতে টুঝতে পারা যায়। যতদূর দেখলাম তাতে মনে হচ্ছে যে এও সেই সব সরল ঘটনারই একটি, যেগুলো অনুধাবন করাই সবচাইতে শক্ত। কথাটা যে হিয়ালির মতো শোনালো হোমস, কিন্তু খুবই খাঁটি কথা। অসাধারণত্বই তো একটা সূত্র। একটা অপরাধ যত সাধারণ ও বৈশিষ্ট্য বর্জিত হবে, সেটার সমাধানও ততই শক্ত হবে। অবশ্য এক্ষেত্রে নিহত ব্যক্তির ছেলের বিরুদ্ধে একটি গুরুতর কেস খাড়া করা হয়েছে। ব্যাপারটা তাহলে খুন? তাই তো ধরে নেওয়া হয়েছে। আমি কিন্তু স্বয়ং সব কিছু না দেখে শুনে কোনো কথাই মেনে নেব না। আমি যতটা বুঝতে পেরেছি, অল্প কথায় তোমাকে সেসব বলছি, শোনো। বস্কোম উপত্যকা হল হেরফোর্ডশায়ারের অন্তর্গত রসের নিকটবর্তী একটি গ্রামাঞ্চল।
ওই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার হলেন মিস্টার জন টার্নার। অস্ট্রেলিয়া থেকে অনেকগুলো টাকা পয়সা নিয়ে কয়েক বছর আগে তিনি পুরনো গায়ে ফিরে এসেছেন। তার একটি জুত মানে হেথারলি জুত তিনি চার্লস ম্যাকার্থিকে ভাড়া দেন। ম্যাকার্থিও একসময় অস্ট্রেলিয়াতেই ছিলেন। সেখানে দুজনের মধ্যে পরিচয়ও ছিল। কাজেই এখানে এসে নতুন করে বসতি স্থাপন করতে গিয়ে তারা যে পরস্পরের কাছাকাছি থাকবেন এটা অস্বাভাবিক কিছুই নয়। দুজনের মধ্যে টার্নারই অনেক বেশি ধনী, তাই ম্যাকার্থি ছিলেন তার ভাড়াটে। তাহলেও দুজনের মধ্যে প্রায় দেখা সাক্ষাৎ হতো এবং তারা সমান সমানেই চলতেন। ম্যাকার্থির ছিল একটি 18 বছরের ছেলে, আর টার্নারের ছিল ওই একই বয়সের একমাত্র মেয়ে। দুজনই বিপত্নী। পার্শ্ববর্তী ইংরাজ পরিবারদের সঙ্গেও তাদের বিশেষ মেলামেশা ছিল না। দুজনেই একান্তে অবসর জীবনযাপন করতেন। তবে হ্যাঁ, দুজনই খেলাধুলার ভক্ত, তাই কাছাকাছি রেস কোর্সে তাদের প্রায়ই দেখা যেত। ম্যাকার্থি ছিল দুটো চাকর, একটি পুরুষ ও একটি মেয়ে। টার্নারের সংসার বেশ বড়, অন্তত জনা ছয়েক তো হবে। পরিবার দুটি সম্বন্ধে এই পর্যন্তই আমি জানতে পেরেছি। তাই এবার ঘটনাটায় আসা যাক। 3রা জুন মানে গত সোমবার ম্যাকার্থি তার হেথারলির বাড়ি থেকে বের হলো বেলা প্রায় 3টে নাগাদ এবং পায়ে হেঁটে বসকম পুলে পৌঁছল। বসকম উপত্যকার ভেতর দিয়ে যে ছোট নদীটা বয়ে চলেছে সেটাই এক জায়গায় বেশ চওড়া হয়ে একটা ছোটখাটো হ্রদের সৃষ্টি করেছে। সেটাই হলো বসকম পুল। সকালে তিনি একজন লোককে সঙ্গে নিয়ে রসে গিয়েছিলেন। তাকে বলেছিলেন যে তার নাকি খুব তাড়া রয়েছে, কারণ 3টের সময় একজনের সঙ্গে নাকি দেখা করবার কথা আছে। কিন্তু দেখা করে তিনি আর জীবিত ফিরে আসেননি। হেথারলি গোলাবাড়ি থেকে বসকম পুলের দূরত্ব সিকি মাইল। ওই পথে যাওয়ার সময় দুজন লোক তাকে দেখতে পায়। একটি বৃদ্ধা, তার নাম উল্লেখ নেই, অপরজন উইলিয়াম ক্রোডার, মিস্টার টার্নারের শিকার রক্ষক। দুজন সাক্ষী বলেছে যে মিস্টার ম্যাকার্থি নাকি একাই হাঁটছিলেন। শিকার রক্ষক আরও বলেছে যে মিস্টার ম্যাকার্থি চলে যাবার কয়েক মিনিটের মধ্যে সে তার ছেলে মিস্টার জেমস ম্যাকার্থিকে একটা বন্দুক বগলে করে সেই একই পথে যেতে দেখেছে। তার বিশ্বাস যে সে সময় বাপকে ওখান থেকে দেখা যাচ্ছিল এবং ছেলে নাকি তার দিকেই এগোচ্ছিল। সন্ধেবেলা দুর্ঘটনার কথা শুনবার আগে সে আর এ বিষয়ে কিছুই ভাবেনি। শিকার রক্ষক উইলিয়াম ক্রোডারের দৃষ্টিপথের বাইরে চলে যাবার পরেও ম্যাকার্থি যুগলকে দেখা গেছে। বসকম পুলের চারদিকে ঘন জঙ্গলে ঘেরা, শুধু জলের ধারে ধারে কিছু ঘাস আর নলবন। বসকম ভ্যালি এস্টেটের কেয়ারটেকারের 14 বছরের মেয়ে পেশেন্স মোরান তখন সেই জঙ্গলেই ফুল তুলতে গেছিল। সে বলেছে যে সেখান থেকে সে জঙ্গলের সীমানায় হ্রদের ধারে মিস্টার ম্যাকার্থি ও তার ছেলেকেও দেখতে পায়। তার মনে হয় নাকি তারা যেন জোর ঝগড়া করছে। সে শুনতেও পায় মিস্টার ম্যাকার্থি ছেলেকে খুব কড়া কড়া কথা বলছে, আর সে দেখতে পায় যে ছেলে যেন বাপকে মারবার জন্যই হাত তুলেছে। এই দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয় এবং বাড়ি পৌঁছে মাকে বলে যে 2 ম্যাকার্থিকে বসকম পুলের কাছে ঝগড়া করতে দেখে এসেছে। সে আরও জানায় যে তারা দুজন হয়তো লড়াই শুরু করবে। আর তার কথা শেষ হতে না হতেই ছোট মিস্টার ম্যাকার্থি ছুটতে ছুটতে সেখানে এসে বলে যে জঙ্গলের মধ্যে সে তার বাবাকে মৃত অবস্থায় দেখে কেয়ারটেকারের সাহায্যের জন্য এসেছে। সে তখন ভয়ানক উত্তেজিত, হাতে বন্দুক নেই, মাথায় টুপি নেই, ডান হাত আর জামার আস্তিনে তাজা রক্তের দাগ। তার সঙ্গে গিয়ে তারা দেখতে পায় যে পুলের ধারে ঘাসের উপর তার বাবার মৃতদেহ পড়ে আছে। কোনো একটা
ভারী ভোঁতা অস্ত্র দিয়ে তার মাথায় বারবার আঘাত করা হয়েছে। আঘাতের চেহারা দেখে তো মনে হয় যে ছেলের বন্দুকের গুঁতোর আঘাতেও সেরকম হতে পারে। বন্দুকটা মৃতদেহ থেকে কয়েক পা দূরে ঘাসের ওপর পড়ে আছে। এই পরিস্থিতিতে যুবকটিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে, আর মঙ্গলবার তদন্ত রিপোর্টে স্বেচ্ছাকৃত হত্যা বলে রায়ও দেওয়া হয়েছে। বুধবার তাকে রসে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তিনি কেসটি দায়রা আদালতে সুপর্দ করেছেন। করোনারের কাছে এবং পুলিশ আদালতে এই ঘটনাবলীকে এইভাবেই উপস্থিত করা হয়েছে। আমি বললাম, এর চাইতে ঘৃণ্যতর ঘটনা আমি সত্যি কল্পনাও করতে পারি না। পারিপার্শ্বিক ঘটনার সাক্ষ্য হতে যে অপরাধীকে ধরা যায়, এই কেসটি তার প্রমাণ। হোমস চিন্তিতভাবে বলল, পারিপার্শ্বিক ঘটনার সাক্ষ্য বড়ই পিচ্ছিল জিনিস। তার উপর নির্ভর করে তুমি হয়তো সরাসরি একটা সিদ্ধান্তে উপনীত হলে, কিন্তু তোমার দৃষ্টিকোণকে যদি একটুখানি সরিয়ে নাও, দেখবে যে ঠিক সমান নিশ্চয়তার সঙ্গে তার থেকে একটা সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। অবশ্য কথা স্বীকার করতেই হবে যে এক্ষেত্রে সমগ্র ঘটনাবলী ওই যুবকটির একান্ত বিরুদ্ধে, এবং সম্ভবত সেই প্রকৃত অপরাধী। কিন্তু এই অঞ্চলে এমন কিছু লোক আছে, প্রতিবেশী জমিদার কন্যা মিস টার্নার তাদের অন্যতম, যারা যুবকটির নির্দোষিতায় বিশ্বাস করেন এবং তার সপক্ষে কাজ করবার জন্য লেস্ট্রেডকে নিযুক্তও করেছেন। তোমার লেস্ট্রেডকে মনে আছে তো? স্টাডি ইন স্কারলেটের সেই লেস্ট্রেড। সেই তো ব্যাপারটা ভালো বুঝতে না পেরে কেসটা আমাকে পাঠিয়েছে, আর সেই জন্যেই ঘরে বসে পরম শান্তিতে প্রাতরাশ হজম করার পরিবর্তে দুটি মাঝবয়সী ভদ্রলোক ঘন্টায় 50 মাইল গতিতে পশ্চিম দিকে ছুটে চলেছে। সমস্ত ব্যাপারটাই এতটাই পরিষ্কার যে এই কেসে তুমি বিশেষ কৃতিত্ব দেখাতে পারবে বলে তো মনে হয় না হোমস। এই আপাত পরিষ্কার হওয়াটাই খুব গোলমেলে, ওয়াটসন। তাছাড়া সেখানে গিয়ে হয়তো আমরা আবার এমন কিছু পরিষ্কার ঘটনার সন্ধান পাবো যেগুলো মিস্টার লেস্ট্রেডের চোখেই পড়েনি। অযথা কর্ম যে আমি করি না সেটা সে ভালো করেই জানে। আমি বলছি, তার অভিমতকে প্রমাণ করতে অথবা খণ্ডন করতে এমন পথ আমি বেছে নেব যার সাহায্য নেওয়া তো দূরের কথা, সে পথের কথা সে বুঝতেও অক্ষম। এই তো হাতের কাছে দৃষ্টান্তটাই নেওয়া যায়। আমি খুব ভালো করেই জানি যে তোমার শোবার ঘরের জানালাটা ডান দিকে, কিন্তু এমন স্পষ্ট ব্যাপার, কিন্তু দেখো মিস্টার লেস্ট্রেডের চোখেই পড়বে না। আহা, তার সঙ্গে দেখো বন্ধু, তোমাকে আমি বেশ ভালো করেই চিনি। সামরিক পরিচ্ছন্নতা যে তোমার বৈশিষ্ট্য তাও জানি। প্রতিদিন সকালে তুমি দাড়ি কামাও, আর এই সময়টা সূর্যের আলোতেই কামাও। এখন যদি দেখি যে তোমার মুখের ওই বাঁ দিকের দাড়িটা ভালো কামানো হয়নি, মানে চোয়ালের কোণটায় তো একেবারেই নয়, তখন কি খুব একটা স্পষ্ট বোঝা যায় না যে ঘরের ওদিকটা অপর দিকের তুলনায় স্বল্প আলোকিত? তোমার স্বভাবের একজন মানুষ এরকম অসমান দাড়ি কামানো নিয়ে সন্তুষ্ট থাকবে সেটা আমি কল্পনাও করতে পারি না। না না, পর্যবেক্ষণ আর অনুমানের একটা তুচ্ছ দৃষ্টান্ত খালি একটু উল্লেখ করলাম। এটাই আমার ব্রহ্মাস্ত্র, বুঝলে? হয়তো আগামী তদন্তে এটাই আমাদের অনেক কাজে লাগবে, কি বলো? তদন্তে আরও দু একটা ছোটোখাটো খবর জানা গেছে, সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো কি? সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়নি, হয়েছে হেথারলি ফার্মে ফেরবার পর। ইন্সপেক্টর যখন তাকে গ্রেপ্তারের কথা জানালেন তখন সে বলে যে সে কথা শুনে সে নাকি বিস্মিত হয়নি,
আর সেটাই তার প্রাপ্য। করোনারের জুরিদের মনে যদি বা একটু আধটু সন্দেহ ছিল, তার এই কথায় সব নিশ্চিহ্ন হয়ে মুছে যায়। এটা তো তার মানে স্পষ্ট স্বীকৃতি না, কারণ তারপরেই নির্দোষিতার ঘোষণা করা হয়। এমন ঘৃণ্য সব ঘটনাবলীর পরেও এ ধরনের ঘোষণা সন্দেহেরই উদ্রেক করে কিন্তু। না, বরং তার উল্টো। আমার কাছে কিন্তু এটাই কালো মেঘের ফাঁকে একমাত্র উজ্জ্বল আলোর রেখা। সে যতই নিরপরাধ হোক, সব ঘটনাই যে তার বিরুদ্ধে কথা বলছে, এটুকু না বোঝার মতো তো জড়বুদ্ধি সে নয়। সে যদি গ্রেপ্তারের খবর শুনে বিস্মিত হতো বা উষ্মা প্রকাশ করত, তাহলেই বরং আমার মনে সন্দেহটা বাসা বাঁধত। কারণ এরূপ পরিস্থিতিতে বিস্ময় বা ক্রোধ কোনোটাই স্বাভাবিক নয়। অথচ কোনো ষড়যন্ত্রকারীর পক্ষে সেটাই শ্রেষ্ঠ পন্থা। পরিস্থিতিটাকে সহজভাবে মেনে নেওয়ায় বোঝা যাচ্ছে যে হয় সে নির্দোষ, আর না হয় সে অত্যন্ত সংযত ও দৃঢ় চরিত্রের লোক। আর নিজের উচিত প্রাপ্য বলে সে যে মন্তব্য করেছে সেটাও অস্বাভাবিক কিছুই নয়। আমাদের মনে রাখতে হবে যে সে তখন তার বাবার মৃতদেহের পাশেই দাঁড়িয়েছিল। আর সেদিন সন্তানের কর্তব্য ভুলে গিয়ে সে বাবার সঙ্গে কথা কাটাকাটি করেছে, এমনকি ছোট মেয়েটির গুরুত্বপূর্ণ সাক্ষ্য অনুসারে তাকে আঘাত করবার জন্য হাতও তুলেছিল। তার মন্তব্যের ভিতর দিয়ে যে আত্মাধিকার এবং অনুশোচনা প্রকাশ পেয়েছে, আমার তো মনে হয় সেটা দোষী মন অপেক্ষা নির্দোষ মনেরই লক্ষণ। আমি মাথা নেড়ে বললাম, এর চাইতে তুচ্ছতর সাক্ষ্যের জোরে মানুষকে কিন্তু ফাঁসিও দেওয়া হয়। তা হয়, অনেক লোককে তো অন্যায়ভাবেও ফাঁসি দেওয়া হয়। যুবকটি নিজে কি বলছেন? তার পক্ষ সমর্থনকারীদের পক্ষে সেটা খুব উৎসাহব্যঞ্জক নয়, যদিও তাতে দু একটি ইঙ্গিতপূর্ণ কথা আছে। এই তো সেটা রয়েছে, তুমি একটু নিজেই পড়ে দেখতে পারো। কাগজের বান্ডিলের ভিতর থেকে একখানা স্থানীয় হারফোর্ডশায়ার পত্রিকা বার করে সামনে মেলে ধরে সেই প্যারাগ্রাফটা সে আমাকে দেখিয়ে দিল, যেখানে হতভাগ্য যুবকটি ঘটনা সম্পর্কে তার নিজের বিবরণ লিপিবদ্ধ করেছে। গাড়ির এক কোণে হেলান দিয়ে সবটা মনোযোগ সহকারে পড়লাম। তাতে লেখা আছে, তখন মৃতের একমাত্র পুত্র মিস্টার জেমস ম্যাকার্থিকে ডাকা হলে সে এই মর্মে সাক্ষ্য দেয়, 3 দিন আমি বাড়িতে ছিলাম না, ব্রিস্টল গিয়েছিলাম। গত 3রা জুন সোমবার সবেমাত্র বাড়ি ফিরেছি। বাবা তখন বাড়িতে ছিলেন না। পরিচারিকা জানালো যে শহীদ জন কবকে নিয়ে তিনি গাড়িতে চড়ে রসে গেছেন। আমি বাড়ি ফিরবার কিছুক্ষণ পরেই উঠোনে তার গাড়ির চাকার শব্দ শুনতে পেলাম। জানালা দিয়ে দেখলাম যে উঠোন পার হয়ে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। কোন দিকে গেলেন ঠিক বুঝতে পারলাম না। তখন আমি বন্দুকটা নিয়ে হাঁটতে হাঁটতে বসকম পুলের দিকে এগোতে লাগলাম। উদ্দেশ্য যে অপর দিককার খরগোশদের আস্তানাটা একবার দেখে আসা। পথে শিকাররক্ষক উইলিয়াম ক্রোডারের সঙ্গেও দেখা হয়। তার সাক্ষ্যেও এ কথাই সে বলেছে। তবে সে যে বলেছে যে আমি নাকি বাবাকে অনুসরণ করছিলাম, সেটা ভুল। তিনি যে আমার সামনের দিকেই ছিলেন আমি জানতামই না। পুল থেকে 100 গজ দূরে থাকতেই আমি একটা চিৎকার শুনলাম, কুই। আর সে সংকেতটা আমি আর বাবা জানতাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখলাম যে বাবা পুলের ধারে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি যেন খুবই বিস্মিত হলেন। চড়া গলায় জানতে চাইলেন যে আমি সেখানে কি করছি। কথার পৃষ্ঠে কথা হতে চেঁচামেচি আর প্রায় ঘুষোঘুষির উপক্রম। আমার বাবা বেশ একটু রকচটা লোক ছিলেন। যখন বুঝলাম যে রাগে তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, আমি সেখান থেকে চলে গেলাম হেথালি ফার্মের দিকে।
150 গজও যায়নি এমন সময় পিছন থেকে একটা বীভৎস চিৎকার কানে এলো। দৌড়ে ফিরে গেলাম, দেখলাম যে বাবা মৃতপ্রায় অবস্থায় মাটিতে পড়ে আছে। মাথাটা সাংঘাতিকভাবে কেটে গেছে। বন্দুক ফেলে দিয়ে তাকে কোলে তুলে নিলাম, আর সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। কয়েক মিনিট হাঁটু গেড়েই বসে রইলাম। তারপর সাহায্যের জন্য ছুটলাম মিস্টার টার্নারের গৃহরক্ষকের কাছে, কারণ তার বাড়িটাই সবচাইতে কাছে। ফিরে এসে অবশ্য বাবার কাছে কাউকে দেখতে পাইনি। কি করে যে তিনি আঘাত পেলেন তাও জানি না। বাবা কিছুটা ঠান্ডা ও অপ্রীতিকর স্বভাবের মানুষ ছিলেন, ফলে তিনি খুব জনপ্রিয় ছিলেন। তবে আমি যতদূর জানি কোনো শত্রুও তার ছিল না। এছাড়া আর কিছুই আমি জানি না। করোনা মৃত্যুর আগে আপনার পিতা আপনাকে কিছু বলেছিলেন কি? সাক্ষীর উত্তর, কয়েকটা ভাঙা ভাঙা কথা তার মুখ দিয়ে বেরিয়েছিল, কিন্তু কিন্তু আমি শুধু শুনতে পেয়েছিলাম যে তিনি একটা ইঁদুরের কথা বলছেন। করোনারের প্রশ্ন, তার থেকে আপনি কি কিছু বুঝলেন? কথার কোনো মানেই আমি বুঝিনি। আমি মনে করেছিলাম যে তিনি হয়তো প্রলাপ বকছেন। করোনারের প্রশ্ন, আপনি এবং আপনার বাবার মধ্যে ঝগড়াঝাটি হয়েছিলটা কি নিয়ে? আমি এই প্রশ্নের জবাবটা দিতে চাই না, কিন্তু আমার যে জবাব চাই সে কথা আপনাকে বলা আমার পক্ষে অসম্ভব। আমি নিশ্চিত করে বলতে পারি যে সে কথার সঙ্গে পরবর্তী দুঃখজনক ঘটনার কোনো সম্পর্ক নেই। সেটা আদালতই না হয় স্থির করবেন। আপনাকে বলা নিষ্প্রয়োজন যে আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন তাহলে ভবিষ্যতে কিন্তু এ নিয়ে মামলা উঠলে আপনার ক্ষতি হবে। তথাপিও আমি অস্বীকার করছি। আচ্ছা, ওই চিৎকারটি আপনার আর আপনার পিতার মধ্যে কি একটা সংকেত স্বরূপ? হ্যাঁ। তাহলে আপনাকে দেখবার আগে, এমনকি আপনি ব্রিস্টল থেকে ফিরে এসেছেন সেই কথা জানবার আগেই তিনি ওরকম শব্দ করলেন কেন? আমি আমি জানি না। এই সময় জনৈক জুরির প্রশ্ন, চিৎকার শুনে ফিরে গিয়ে যখন আপনার পিতাকে মারাত্মক অবস্থায় পড়ে থাকতে দেখলেন তখন কি সন্দেহজনক কোনো কিছুই আপনার চোখে পড়েনি? একেবারেই সঠিক, কিছুই আমার চোখে পড়েনি। আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে ছুটতে ছুটতে খোলা জায়গায় এসে আমি এতই বিচলিত উত্তেজিত হয়ে পড়েছিলাম যে বাবার কথা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারিনি। তবে আমার যেন আবছা মনে পড়ছে যে ছুটে এগিয়ে যাওয়ার সময় আমার বাঁ দিকে মাটিতে কিছু একটা যেন পড়েছিল। মনে হলো ধূসর রঙের একটা জিনিস, একটা কোটের মতো বা একটা চাদরও হতে পারে। বাবাকে ছেড়ে উঠে দাঁড়াবার পর কিন্তু সে জিনিসটা দেখতে পেলাম না। আপনি কি বলতে চান যে আপনার সাহায্যের আশায় সেখান থেকে চলে যাবার আগেই সেটা উধাও হয়ে যায়? হ্যাঁ, ঠিক ঠিক তাই। সেটা ঠিক কি আপনি বলতে পারেন না? না, শুধু মনে হয়েছিল যে একটা কিছু ছিল। মৃতদেহ থেকে কতটা দূরে? এই তো গজ 12 বা তারও কাছাকাছি। আর জঙ্গলের শেষ প্রান্ত থেকে কত দূর? ওই রকমই হবে। তাহলে সেটা সরিয়ে নেওয়া হয়ে থাকলে আপনি তার কাছ থেকে গজ 12 দূরে যখন ছিলেন তখনই নেওয়া হয়েছে, কি বলে? হ্যাঁ, তবে আমি তখন সেদিকে পিছন দিয়েছিলাম আর কি। সাক্ষী চেরা এখানেই শেষ হয়েছে। কাগজটার দিকে চোখ রেখেই আমি বললাম, দেখা যাচ্ছে যে শেষের দিকে মন্তব্যগুলিতে করোনার বেচারি ম্যাকার্থির প্রতি একটু কঠোরই হয়েছে।
তাকে না দেখেই তার বাবার তাকে সংকেত করা বা বাবার সঙ্গে কথা কাটাকাটির বিস্তারিত বিবরণ দিতে অস্বীকৃত হওয়া এবং বাবার মৃত্যুকালীন কথার অদ্ভুত বিবরণ সঙ্গত কারণেই করোনার এসব অসংলগ্নতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। এই সবই তো ছেলের বিরুদ্ধেই যাচ্ছে। হোমস নিজের মনেই একটু হাসল। কুশন চেয়ারে গায়ে লিয়ে দিয়ে বলল, তুমি এবং করোনার দুজনই দেখছি যুবকটির সব পক্ষের জোরদার পয়েন্টগুলোই তুলে ধরতে চাইছো। তুমি কি বুঝতে পারছো না যে তোমরা একবার তার প্রখর কল্পনা শক্তির প্রশংসা করছো, আবার পরক্ষণেই তার অভাবের কথা বলছো? কল্পনা শক্তির অভাব এই জন্য বলছি যে জুরির সহানুভূতি আকর্ষণ করতে পারে, বাবার সঙ্গে ঝগড়ার এরূপ একটা উদ্ভাবন করতেও সে অক্ষম। তাছাড়া মৃত্যুকালে ইঁদুরের কথার উল্লেখ এবং কাপড় উধাও হয়ে যাওয়ার মতো ঘটনা, এইসব তাজ্জব ব্যাপার যদি তারই মস্তিষ্ক প্রসূত হয়ে থাকে, তাহলে তার কল্পনা শক্তির অভাব আছে বই কি। না হে, আমি বরং কেসটাকে এই দিক থেকে দেখতে চাই যেন যুবকটি যা কিছু বলছে সবই সত্য। তারপর বিচার করতে হবে তার পরিণতি কি দাঁড়ায়। কিন্তু আপাতত এই আমার পেট্রাকের পকেট সংস্করণ। ঘটনাস্থলে পৌঁছবার আগে আরেকটি কথাও আমি উচ্চারণ করব না। সুইন্ডেনে লাঞ্চ দেবে, দেখছি আর 20 মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। সুন্দর স্ট্রাউট উপত্যকার ভিতর দিয়ে উজ্জ্বল প্রশস্ত সেভার্নের উপর দিয়ে চলতে চলতে অবশেষে বেলা প্রায় 4টে নাগাদ আমরা সুন্দর ছোট মফস্বল শহর রসে এসে উপনীত হলাম। একটা শুকনো ভোঁদড়ের মতো দেখতে ধূর্ত চেহারার লোক প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষা করছিল। গ্রাম্য পরিবেশের সঙ্গে খাপ খাওয়াবার উপযুক্ত অতি সাধারণ পোশাকে সজ্জিত থাকলেও স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেডকে চিনতে কিন্তু আমার কোনো কষ্ট হয়নি। গাড়িতে চড়ে তার সঙ্গে আমরা হেরফোর্ড আর্মসে হাজির হলাম। সেখানেই আমাদের জন্য একটা ঘর ভাড়া করে রাখা হয়েছিল। চা খেতে খেতে লেস্ট্রেড বলল, গাড়ির ব্যবস্থা আমি করেই রেখেছি। আপনার কাজের ঝোঁক তো আমি জানি। ঘটনাস্থলে উপস্থিত না হওয়া পর্যন্ত আপনি স্বস্তি পাবেন না। খুব ভালো কাজই করেছেন, আপনারই উপযুক্ত কাজ। তবে সবটাই তো বায়ুর চাপের ব্যাপার। লেস্ট্রেড চকিতে চোখ তুলে তাকালো, বলল, ঠিক বুঝলাম না তো। বায়ুমান যন্ত্রটা কি বলে? দেখতে পাচ্ছি 29, একটুও বাতাস নেই, আকাশে এক বিন্দু মেঘও নেই। আমার কেস ভর্তি সিগারেট আছে, তো সেগুলো শেষ করতে হবে। মফস্বলের হোটেলের তুলনায় সোফাটাও বেশ আরামদায়ক। কাজেই আজ রাতের মতো গাড়িটা ব্যবহার করতে পারবো বলে তো মনে হয় না। লেস্ট্রেড হো হো করে হেসে উঠল। আপনি নিশ্চয়ই সংবাদপত্র পড়েই সিদ্ধান্ত করে ফেলেছেন। কেসটা একেবারে লাঠির মতো সোজা। যতই এর ভেতরে ঢোকা যায় ততই সোজা হয়ে আসে। তবু একজন মহিলার অনুরোধ তো এড়ানো যায় না। তিনি আপনার কথা শুনেছেন এবং আপনার অভিমতটা চান। আমি তাকে বারবারই বলেছি যে আমি যা করেছি তার বেশি কিছু আপনি করতে পারবেন না, কিন্তু তিনিও নাছোড়। আরে আরে, কি আশ্চর্য! ওই তো দরজায় তার গাড়ি এসে দাঁড়ালো। তার কথা শেষ হবার আগেই একটি সুন্দরী তরুণী দ্রুত পায়ে ঘরে ঢুকল। জীবনে এত সুন্দরী স্ত্রীলোক আমি আর দেখিনি। বেগুনি চোখ দুটো চকচক করছে, ঠোঁট দুখানি উন্মুক্ত,
দুগালে গোলাপি আভা, তীব্র উত্তেজনা ও উদ্বেগে স্বাভাবিক সংযমও বুঝি হারিয়ে ফেলেছে। আমাদের সকলের ওপর দৃষ্টি ফেলতে ফেলতে শেষ পর্যন্ত স্ত্রীলোকের তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির গুণে বন্ধু বরের উপর দৃষ্টি নিবদ্ধ করে সে বলে উঠল, ও মিস্টার শার্লক হোমস, আপনি আসায় আমি যে কত খুশি হয়েছি, সেই কথাটা বলতেই আমি এত দূর এসেছি। আমি জানি জেমস এ কাজ করেনি, আমি জানি, আর তাই আমি চাই যে এই কথাটা জেনেই আপনি কাজ শুরু করুন। এ বিষয়ে কোনো সন্দেহ মনে রাখবেন না। ছেলেবেলা থেকে আমরা পরস্পরকে চিনি, ওর দোষ ত্রুটির কথাও আমি জানি, কিন্তু একটা মাছিকেও আঘাত করতে পারে না, এমনই নরম ওর মন। যে ওকে সত্যিই জানে, এই অভিযোগ তার কাছে নিতান্তই অবাস্তব। শার্লক হোমস বলল, মিস টার্নার, আমি আশা করছি যে তাকে মুক্ত করতে পারবো। আমার উপর এটুকু ভরসা রাখতে পারেন যে আমি সাধ্যমতোই চেষ্টা করব। আপনি তো সাক্ষ্য প্রমাণগুলো নিশ্চয়ই পড়েছেন। আপনি কি কোনো সিদ্ধান্তে এসেছেন? কোনো ছিদ্র, কোনো ফাঁক কি দেখতে পাচ্ছেন না? আপনি নিজেও কি মনে করেন না যে সে নির্দোষ? সেইটাই সম্ভব বলে আমি মনে করি। মাথা হেলিয়ে উদ্ধত ভঙ্গিতে লেস্ট্রেটের দিকে তাকিয়ে সে চেঁচিয়ে উঠল, হলো তো, হলো, শুনতে পাচ্ছেন? উনি আমাকে আশা দিলেন। ঘাড় ঝাঁকুনি দিয়ে লেস্ট্রেট বলল, আমার আশঙ্কা হচ্ছে যে আমার সহকর্মী বড় তাড়াতাড়ি তার সিদ্ধান্তে পৌঁছেছেন। কিন্তু তিনি ঠিকই করেছেন। হ্যাঁ, আমি জানি তার কথাই ঠিক। জেমস এ কাজ করেনি। আর বাবার সঙ্গে তার ঝগড়া, হ্যাঁ আমি নিশ্চিত জানি। করোনারের কাছে এ বিষয়ে সে যে মুখ খোলেনি তার কারণ আমি এর সঙ্গে জড়িত। কেমন করে? আসলে এখন আর কোনো কথা লুকোবার সময়ও নয়। আমাকে নিয়ে জেমস আর তার বাবার মধ্যে অনেক মতপার্থক্য ছিল। মিস্টার ম্যাকার্থি চেয়েছিলেন যে আমাদের বিয়ে হোক, কিন্তু জেমস আর আমি এতদিন ভাই বোনের মতোই পরস্পরকে ভালোবেসেছি। কিন্তু সে তো এখনো যুবক, জীবনের অতি সামান্যই দেখেছে। তাই মানে স্বভাবতই সেরকম কিছু করতে সে এখনো ইচ্ছুক নয়। কাজেই মাঝে মাঝে কথা কাটাকাটি হতো। আমি নিশ্চিত জানি যে এটাও সেই রকমই একটা ঝগড়া। আর তোমার বাবা, তিনি কি এ বিয়ের পক্ষপাতী? না, তিনি এর বিরুদ্ধ। মিস্টার ম্যাকার্থি ছাড়া আর কেউ এর সপক্ষে নয়। হোমস তীক্ষ্ণ সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকাতেই তার তরুণ তাজা মুখের ওপর একটা চকিত আভা ছড়িয়ে পড়ল। হোমস বলল, এই খবরের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সকালে গেলে কি তোমার বাবার সঙ্গে দেখা হবে? মনে তো হয় না যে ডাক্তার অনুমতি দেবেন। ডাক্তার? হ্যাঁ, আপনি শোনেননি? বাবার শরীরটা আসলে কয়েক বছর ধরেই ভালো নয়। তার উপর এই ঘটনা তাকে একেবারে শেষ করে ফেলেছে। তিনি তো এখন শয্যাশায়ী। ডাক্তার উইলোস বলেছেন যে তার স্নায়ুমণ্ডলে একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। প্রথম জীবনে ভিক্টোরিয়াতেও বাবাকে যারা চিনত তাদের মধ্যে একমাত্র মিস্টার ম্যাকার্থি জীবিত ছিলেন। আচ্ছা, ভিক্টোরিয়া, খুব ভালো কথা। সেখানকার খনিতে? ঠিক ঠিক, সোনার খনিতে, যেখানে মিস্টার টার্নার অর্থ ও বিত্তের মালিক হন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ মিস টার্নার, আপনাকে পেয়ে আমার অনেক লাভ হলো। কোনো সংবাদ পেলে আগামীকাল অবশ্যই আমাকে জানাবেন। আর
জেলে জেমসের সঙ্গে দেখা করতে তো আপনি নিশ্চয়ই যাবেন। যদি যান তাকে অবশ্যই বলবেন যে আমি জানি সে নির্দোষ। নিশ্চয়ই বলবো মিস টার্নার। আচ্ছা, এবারে আমাকে বাড়ি যেতে হবে। বাবা আসলে খুব অসুস্থ, তো আমি কাছে না থাকলে তার একেবারেই চলে না। বিদায়। ঈশ্বর আপনার সহায় হন। দ্রুত পায়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা শুনতে পেলাম রাস্তায় তার গাড়ির চাকার ঘড় ঘড় শব্দ দূরে মিলিয়ে গেল। কয়েক মিনিট সকলেই চুপ। বেশ মর্যাদার সঙ্গে কথা বলল লেস্ট্রেড। হোমস, আপনার জন্য আমি লজ্জিত বোধ করছি। যেখানে নিরাশা অনিবার্য সেখানে এরকম আশা ভরসা কেন দিলেন? আমি কি বিগলিত হৃদয় নই, কিন্তু আমিও বলছি এটা নিষ্ঠুরতা। হোমস বলল, আমি মনে করি জেমস ম্যাকার্থিকে খালাস করবার পথ আমি পাব। জেলে তার সঙ্গে দেখা করবার কোনো অনুমতি কি তুমি নিয়েছো? হ্যাঁ, কিন্তু শুধু তোমার আর আমার। তাহলে তো বাইরে যাওয়ার ব্যাপারে আমার মতটা পাল্টাতে হলো। ট্রেনে হারফোর্ড পৌঁছে আজ রাতেই তার সঙ্গে দেখা করবার মতো সময় আছে কি? নিশ্চয়ই, যথেষ্ট। তাহলে চলো যাওয়া যাক। ওয়াটসন, তোমার হয়তো একা একা সময় কাটতে চাইবে না, তবে মাত্র ঘন্টা কয়েকের জন্য আমি একটু বাইরে যাচ্ছি। আমিও তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে স্টেশন পর্যন্ত গেলাম। তারপর ছোট শহরের রাস্তায় রাস্তায় কিছুক্ষণ ঘুরে হোটেলে ফিরে এলাম। সোফায় শুয়ে একখানা হলদে মলাটের নভেলে মন দিলাম। যে গভীর রহস্যের মধ্যে আমরা পথ খুঁজে বেড়াচ্ছি, তার তুলনায় বইয়ের গল্পের প্লটটা এতটাই সাদামাটা যে আমার মন বারবারই উপন্যাস থেকে বাস্তবের দিকেই ঘুরে যেতে লাগলো। শেষটায় বইটাকে মেঝে ছুঁড়ে ফেলে দিয়ে সারাটা দিনের ঘটনায় মনোনিবেশ করলাম। যদি ধরেও নেওয়া যায় যে এই ভাগ্যহীন যুবকের কথাগুলোই সত্য, তাহলে তার বাবার কাছ থেকে চলে যাওয়া এবং তার আর্তনাদ শুনে আবার জঙ্গলের কাছে ফিরে আসা, এর মধ্যবর্তী সময়ে কি এক নারকীয় ব্যাপার, কি অদৃষ্টপূর্ব অসাধারণ বিপদপাতি না ঘটে গেল! কি এক সাংঘাতিক নৃশংস ঘটনা! সেটা কি হতে পারে? আঘাতের প্রকৃতি থেকে আমার ডাক্তারি বুদ্ধি কি কিছু আবিষ্কার করতে পারে না? ঘণ্টা বাজিয়ে আঞ্চলিক সাপ্তাহিক পত্রিকাটা চেয়ে নিলাম। তাতে তদন্তের হুবহু বিবরণ প্রকাশিত হয়েছে। ডাক্তারের প্রতিবেদনে বলা হয়েছে যে বাম করটির পিছন দিকের তৃতীয় হাড়টি এবং পশ্চাৎ করটির বাম অংশের অর্ধেকটা কোনো ভোঁতা অস্ত্রের প্রচণ্ড আঘাতে চুরমার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি নিজের মাথার ওই জায়গাগুলি লক্ষ্য করলাম। স্পষ্টই বোঝা যাচ্ছে যে আঘাত করা হয়েছে পিছন দিক থেকে। সেটা অবশ্য আসামের কিছুটা সপক্ষেই চায়, কারণ ঝগড়ার সময় তাকে বাবার মুখোমুখি দেখা গিয়েছিল। অবশ্য এইভাবে তো আর বেশি দূর যাওয়া যায় না, কারণ আঘাত করবার ঠিক আগে বাবা হয়তো পিছন ফিরেছিলেন। যাই হোক, হোমসের দৃষ্টিটা এদিকে আকর্ষণ তো অবশ্যই করতে হবে। তারপর হলো মৃত্যুকালে একটা ইঁদুরের উল্লেখ। তার মানে কি? প্রলাপ তো হতে পারে না। আকস্মিক আঘাতে মরণাপন্ন লোক সাধারণত প্রলাপ বকে না। না, এটা নিশ্চয়ই তার দুর্ঘটনা বোঝাবার একটা চেষ্টা। কিন্তু তিনি কি বোঝাতে চেয়েছিলেন? একটা সম্ভাবিত ব্যাখ্যার জন্য আমার মাথায় আমি হাতুড়ি পিটতে লাগলাম। তারপর আছে ম্যাকার্থির দেখা ধূসর কাপড়ের ঘটনা। এটা যদি সত্যি হয়, তাহলে নিশ্চয়ই খুনি পালাবার সময় তার পোশাকের একটা অংশ, মানে সম্ভবত তার ওভারকোটটা ফেলে গিয়েছিল।
এবং 10-12 পা দূরে ছেলেটি যখন তার দিকে পিছন ফিরে হাঁটু গেড়ে বসেছিল, সেই মুহূর্তে সে ফিরে এসে সেটা নিয়ে চলে যায়। সমস্ত ব্যাপারটার রহস্য ও অবাস্তবতাই বোনা কি এক সূক্ষ্ম জাল। লেস্ট্রেডের মতামত শুনে আমি বিস্মিত হইনি, তথাপি শার্লক হোমসের অন্তর্দৃষ্টির ওপর আমার বিশ্বাস এত বেশি যে যতক্ষণ পর্যন্ত প্রতিটি নতুন ঘটনা ম্যাকার্থিক নির্দোষিতায় তার দৃঢ় প্রত্যয়কে শক্তিশালী করে চলেছে, ততক্ষণ আমি আশা ছাড়তে পারি না। বেশ দেরি করে শার্লক হোমস ফিরল। সে একাই এলো, লেস্ট্রেড শহরে তার বাসায় থেকে গেল। বসতে বসতে সে মন্তব্য করল, বায়ুর চাপ এখনো বেশ উঁচুই আছে। আমরা ঘটনাস্থলে যাবার আগে যাতে বৃষ্টি না হয় সেটা খুবই দরকার। অথচ যে সূক্ষ্ম কাজে আমরা হাত দিয়েছি তার জন্য দেহ ও মন দুই খুব সতেজ আর সজাগ থাকা দরকার। তাই দীর্ঘ পথযাত্রায় অক্লান্ত অবস্থায় সে কাজ করতে আমি চাইনি। ম্যাকার্থির সঙ্গে দেখাও করে এলাম। তার কাছ থেকে কিছু জানতে পারলে? না। কোনো আলো সে দেখাতে পারলো? মোটেই না। একসময় মনে হলো যে কে এ কাজ করেছে তা জেনেও যেন সে তাকে আড়াল করছে। কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস যে সকলের মতো তারও মাথা গুলিয়ে গেছে। সে দেখতে সুন্দর, মনে হয় তার মনটাও ভালো, কিন্তু খুব একটা তীক্ষ্ণাথি নয়। মিস টার্নারের মতো একটি রমণীয় রমণীর সঙ্গে বিয়েতে সে অসম্মত ছিল, এ কথা যদি সত্য হয় তাহলে কিন্তু আমি তার রুচির প্রশংসা করতে পারি না, হোমস। আহারে, সেখানেই তো ঝুলে রয়েছে একটি বেদনাতুর কাহিনী। আসলে এই ছেলেটি ওর প্রেমে উন্মাদ, কিন্তু বছর 2 আগে যখন সে একেবারে ছেলে মানুষ ছিল এবং মেয়েটিকে ভালো করে জানতও না, কারণ সে বছরখানেক বাইরে একটা বোর্ডিং স্কুলে ছিল, তখন হাদারামটা ব্রিস্টলের এক পাঠশালার পরিচারিকার খপ্পরে পড়ে তাকে রেজিস্ট্রি করে বিয়ে করে। সে কথা কেউই জানে না। এরপর যে কাজ করবার জন্য দরকার হলে সে তার চোখ দুটোও দিতে পারে, অথচ যে কাজ করা তার পক্ষে একেবারেই অসম্ভব বলে সে নিজে জানে, সেই কাজ না করবার জন্য যখন তাকে ভৎসনা করা হয় তখন তার কিরকম উন্মত্তের মতো অবস্থা হয় তা তুমি নিশ্চয়ই কল্পনা করতে পারো। শেষ দেখার সময় বাবা যখন তাকে মিস টার্নারের কাছে বিয়ের প্রস্তাব করতে তাড়না করেছিলেন, তখনই ওই ধরনের উন্মাদনার বশেই সে আকাশে হাত ছুঁড়ে বাবাকে শাসিয়েছিল। অপরদিকে তার নিজের কোনো আয় উপার্জন নেই, আর বাবাও খুব কড়া হাতের লোক ছিলেন। প্রকৃত সত্য জানতে পারলে তিনি ছেলেকে একেবারেই পথে বসাবেন। ব্রিস্টলে এই পরিচারিকা স্ত্রীর সঙ্গেই সে বিগত 3টি দিন কাটিয়ে এসেছে, সে কথা বাবা জানতেনই না। এই পয়েন্টটাও অবশ্য লক্ষ্য করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যা হোক, অশুভ থেকে শুভের আবির্ভাব হয়েছে। সেই পরিচারিকা যখন কাগজ পড়ে জানতে পারল যে ছেলেটি ভয়ানক বিপদে পড়েছে এবং তার ফাঁসিও হতে পারে, তখন তাকে চিঠি লিখে জানিয়েছে যে বারমুডা ডকইয়ার্ডে তার স্বামী আছে, কাজেই তাদের দুজনের মধ্যে সত্যিকারের কোনো বন্ধন নেই। মেয়েটি তাকে মুক্তিও দিয়েছে। আমার মনে হয় অনেক দুঃখের মধ্যেও এই সংবাদটি পেয়ে ম্যাকার্থি কিছুটা হলেও সান্ত্বনা লাভ করেছে। আচ্ছা, সে যদি নির্দোষ তাহলে এ কাজ করলো কে? কে? বিশেষ করে 2টো পয়েন্টের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই, ওয়াটসন। একটা হলো
পুলের কাছে কারোর সঙ্গে নিহত লোকটির দেখা করবার কথা ছিল, আর সেই লোকটি নিশ্চয় তার ছেলে নয়, কারণ ছেলে তখন বাইরে এবং সে কবে ফিরবে তাও তিনি জানতেন না। দ্বিতীয়টি হলো যে ছেলের ফিরবার খবর জানবার আগেই নিহত লোকটিকে কুই বলে চিৎকার করতে শোনা গিয়েছিল। এই দুটি চূড়ান্ত বিষয়ের ওপরই কেসটির ফলাফল নির্ভর করছে। এসো এবার একটু জর্জ মেরিডিথকে নিয়ে আলোচনা করা যাক। বাকি ছোটোখাটো ব্যাপারগুলো আগামীকালের জন্য তোলা থাক। হোমসের পূর্বাভাস মতোই কোনো বৃষ্টি হলো না। সকালটা উজ্জ্বল এবং নির্মেঘ। বেলা 9টার সময় লেস্ট্রেড গাড়ি নিয়ে এলো। আমরাও হেথারলি ফার্ম এবং বসকম পুলের উদ্দেশ্যে যাত্রা করলাম। লেস্ট্রেড বলল, আজ সকালের একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। শুনলাম মিস্টার টার্নার এতটাই অসুস্থ যে তার নাকি জীবন সংশয়। বেশ বয়স্ক লোক ছিল নিশ্চয়ই? হ্যাঁ, প্রায় প্রায় 60। বাইরে থাকাকালেই তার স্বাস্থ্য ভেঙে যায়। কিছুদিন থেকেই তার শরীরটাও খারাপ যাচ্ছিল। আর এই ঘটনায় তো তিনি আরও আঘাত পেয়েছেন। তিনি ছিলেন ম্যাকার্থির পুরনো বন্ধু, তাছাড়া মস্ত বড় উপকারীও। আমি জানতে পেরেছি যে হেথারলি ফার্মটি তিনি বিনা ভাড়ায় নাকি তাকে দিয়েছিলেন। বটে, খুব ইন্টারেস্টিং তো। তা তো বটেই। আরও নানাভাবে তাকে তিনি সাহায্য করেছেন। এই অঞ্চলের সকলেই তার দয়ার কথা বলা বলি করে। সত্যি? আচ্ছা, এইটা কি তোমার কাছে একটু বিচিত্র বলে মনে হয় না যে এই ম্যাকার্থি, যার নিজের বলতে কিছুই নেই, টার্নার পরিবারের কাছে যার এতটা বাধ্যবাধকতা, সে টার্নারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ের কথা বলছে, আর তাও বলছে এমন নিশ্চিতভাবে যেন প্রস্তাবটা করলেই সব কিছু আপসে হয়ে যাবে। এটা আরো বিস্ময়কর এই জন্যে যে এই বিয়েতে স্বয়ং টার্নারের মত তো ছিল না। এ কথা তার মেয়েই তো আমাদের বলেছে। এর থেকে কি তুমি অনুমান করতে পারো না কিছু? আমার দিকে চোখ টিপে লেস্ট্রেড বলল, অনুমানাদি সবই তো পাওয়া গেছে হোমস। ঘটনাকে নিয়েই হয়েছে বিপদ। একটু ইতস্তত করে হোমস বলল, ঠিকই বলেছ, সত্যি ঘটনাকে নিয়েই তুমি বিপদে পড়েছ। স্ফূর্তির সঙ্গে লেস্ট্রেড বলল, আমি কিন্তু এমন একটা ঘটনাকে মুঠোর মধ্যে পেয়েছি যেটা তুমি ধরতে পারোনি। সেটা কি? সেটা এই যে সিনিয়র ম্যাকার্থির মৃত্যু হয়েছে জুনিয়র ম্যাকার্থির হাতে, এবং এর বিপরীত সব মতবাদী নিছক মরীচিকা মাত্র। দেখো, কুয়াশা অপেক্ষা মরীচিকার আলো উজ্জ্বলতর। কিন্তু আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে আমাদের বাঁ দিকেই বোধহয় হেথারলি ফার্ম। হ্যাঁ, ঠিক তাই। সুদৃশ্য চওড়া একটা দোতলা বাড়ি, স্লেটের ছাদ, ধূসর দেওয়ালের গায়ে লিচেন পাতার হলদে অলঙ্করণ, দরজা বন্ধ আর চিমনিও ধোঁয়াহীন। মনে হয় বুঝি এই ভয়ঙ্কর ঘটনার বোঝা এখনও এই বাড়ির উপর চেপে আছে। পৌঁছবার পর হোমসের অনুরোধে পরিচারিকা দুজোড়া জুতো তাকে দেখালো। মৃত্যুর সময় তার মালিক যে বুট পরেছিল সেই জোড়া, আর ছেলের বুট এক জোড়া। অবশ্য ঘটনার সময় ছেলে যে বুট পরেছিল সে জোড়া নয়। 7-8টা বিভিন্ন দিক থেকে বুটগুলোর মাপ নিয়ে
হোমস বাড়ির বাইরের উঠোনে যেতে চাইল। সেখান থেকে বসকম পুল যাবার ঘোরানো পথটা ধরে সবাই এগিয়ে চললাম। এরকম পরিস্থিতি দেখা দিলেই শার্লক হোমস সহসা একেবারে বদলে যায়। বেকার স্ট্রিটের শান্ত চিন্তাশীল যুক্তিবিদকেই শুধু যারা চেনে, এই সময়ে তারা তাকে চিনতেই পারবে না। সারা মুখ আরক্ত, ভ্রুযুগল দুটো কঠিন কালো রেখায় খাড়া হয়ে উঠেছে। তার ভিতর থেকে দুটো চোখ যেন ইস্পাতের মতো ঝকঝক করছে। মাথা নুয়ে পড়েছে, ঘাড়টাও ঝুঁকে পড়েছে। ঠোঁট দুটি চাপা, লম্বা পেশল গলায় শিরাগুলো ফুলে ফুলে উঠছে চাবুকের ঝড়ের মতো। শিকারকে তাড়া করবার জৈবিক তাড়নায় নাসারন্ধ্র দ্রুত স্ফুরিত হচ্ছে, আর তার সারা মন একটি লক্ষ্যে স্থির নিবদ্ধ। কেউ কোনো কথা বললে বা প্রশ্ন করলে তার কানেই ঢুকছে না, আর ঢুকলেও জবাবে সে অধৈর্যভাবে খিকিয়ে উঠছে। নিঃশব্দে সে এগিয়ে চলেছে দ্রুত পায়ে। মাঠ পেরিয়ে জঙ্গলের পাশ দিয়ে পৌঁছলাম বসকম পুলে। একটা স্যাঁতস্যাঁতে জলা জায়গা, পথের উপরে এবং দুদিকের ঘাসের বুকে অনেক পায়ের দাগ। হোমস কখনো দ্রুত ছুটছে তো কখনো দাঁড়িয়ে পড়ছে। একবার মাঠময় একটা চক্কর দিয়েই এলো। লেস্ট্রেড ও আমি তার পিছন পিছনে আছি, গোয়েন্দা প্রবর, নিষ্পৃহ ও বিরক্ত। কিন্তু আমি বন্ধুর ওপর লক্ষ্য রেখেছি গভীর আগ্রহ নিয়ে। আসলে আমি যে জানি তার প্রতিটি কাজ সুনির্দিষ্ট লক্ষ্যে বাঁধা। বসকম পুল আড়াআড়িভাবে প্রায় 50 গজ চওড়া, একটা নলবনে ঘেরা জলাশয়। একদিকে হেথারলি ফার্ম আর অন্যদিকে বিত্তবান মিস্টার টার্নারের প্রাইভেট পার্ক। এই দুইয়ের সীমান্তে অবস্থিত। অপর প্রান্তবর্তী জঙ্গলের উপর দিয়ে ধনী জমিদারের বাসভবনের লাল চূড়োগুলো আমাদের চোখে পড়ল। পুলের হেথারলির দিকে জঙ্গল বেশ ঘন, আর জঙ্গলের শেষ প্রান্ত আর হ্রদের নলবনের মাঝখানে 20 পা চওড়া একটা ঘাসে ঢাকা জমি আগাগোড়া বিছানো রয়েছে। ঠিক যে স্থানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেটা লেস্ট্রেড আমাদের দেখালো। সেখানকার মাটি এতই ভিজে যে আঘাতের পরে লোকটি যেখানে পড়ে গিয়েছিলেন তার দাগ এখনো আমরা স্পষ্ট দেখতে পেলাম। হোমসের উদ্বিগ্ন মুখ আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছিল পদদলিত ঘাসের বুকে আরো অনেক কিছু দেখবার আছে। গন্ধ পাওয়া কুকুরের মতো সে চারিদিকে ছুটতে লাগলো। তারপর আমার সঙ্গীকে বলে উঠল, তুমি জলে নেমেছো কেন? এই দাঁতওয়ালা লাঠিটা দিয়ে খুঁজছি কোনো অস্ত্র বা অন্য কিছু পাওয়া যায় কিনা। আরে থামো থামো, সময় বড় কম। তোমার বাঁ পাটা যে একেবারেই ঠিক জায়গাতেই ফেলেছ গো। একটা ছুঁচোরও চোখে পড়তো, কিন্তু ওই তো নলবনের মধ্যে হারিয়ে গেল। ইস, ওরা সব মোষের মতো দল বেঁধে এসে সব ঘোলা করবার আগে যদি আমি এখানে আসতে পারতাম তাহলে সমস্ত ব্যাপারটা কত সহজই না হতো। কেয়ারটেকারকে সঙ্গে করে সবাই এখানে এসে মৃতদেহের 4 দিককার 6 থেকে 8 ফুট জায়গা সব জায়গায় সব পায়ের ছাপ ছাপা দিয়েছে। কিন্তু এখানে দেখছি একই পায়ের 3টে আলাদা আলাদা ছাপ রয়েছে। পকেট থেকে লেন্স বের করে ভালো করে দেখবার জন্য হোমস ওয়াটারপ্রুফের উপর শুয়ে পড়ল। এগুলো ছোট ম্যাকার্থির পায়ের দাগ। দুবার সে হেঁটে গেছে আর আরেকবার দৌড়ে গেছে দ্রুত, তাই পায়ের পাতার দাগ কেটে বসেছে। কিন্তু গোড়ালির দাগ প্রায় চোখেই পড়ছে না। এর থেকে তার কাহিনীটাই প্রমাণিত হচ্ছে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখেই সে দৌড়ে গিয়েছিল। আর এগুলো হলো বাবার পায়ের দাগ। তিনি এদিক ওদিক পায়চারি করছিলেন। তাহলে এটা কি?
ছেলে যখন বাবার কথা শুনতে দাঁড়িয়েছিল, এটা তখনকার বন্দুকের কুঁদোর দাগ। আর এটা এগুলো কি দেখছি? জুতোর ডগা, জুতোর ডগা, আবার চৌকো। সাধারণ বুট নয়। দাগগুলো আসছে, যাচ্ছে, আবার আসছে। নিশ্চয়ই ক্লোকের জন্য। কিন্তু কোন দিক থেকে এসেছিল? সেই এদিক ওদিক ছুটতে লাগলো। কখনো পায়ের ছাপ হারিয়ে যায়, তো কখনো আবার দেখা যায়। এগোতে এগোতে সকলে হাজির হলাম জঙ্গলের প্রান্তে একটা প্রকাণ্ড বীজ গাছের ছায়ায়। এখানকার সব চাইতে বড় গাছ। পথ দেখতে দেখতে একেবারে শেষটায় পৌঁছে একটা খুশির শব্দ করে হোমস সেখানেই শুয়ে পড়ল। অনেকক্ষণ সেইভাবেই থাকল। শুকনো ডাল পাতা উল্টে উল্টে দেখছে। খানিকটা ধুলোর মতো জিনিস খামে ভরে নিল। লেন্স দিয়ে তারপর মাটিটাও পরীক্ষা করলো। এমনকি যত দূর হাত যায় গাছের বাকলও ওই একইভাবে পরীক্ষা করলো। শ্যাওলার মধ্যে এক টুকরো খাঁজ কাটা পাথর পড়েছিল। ভালো করে পরীক্ষা করে সেটাও রেখে দিল। তারপর একটা পথ ধরে জঙ্গল পার হয়ে বড় রাস্তায় পড়ল। সেখানে আর পায়ের কোনো ছাপ দেখা গেল না। এতক্ষণে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। বলল, খুবই ইন্টারেস্টিং কেস। ডান দিকে ওই ধূসর রঙের বাড়িটাই বোধহয় কেয়ারটেকারের বাসস্থান। আমি একবার ওখানে যাব, মোরানের সঙ্গে একটু কথা বলবো এবং হয়তো একটা চিরকুটও লিখব। তারপর ফিরে যাব লাঞ্চে। তোমরা বরং হাঁটতে হাঁটতে গাড়ির দিকে এগো, আমি এই এলাম বলে। 10 মিনিটের মধ্যে আমরা গাড়ির কাছে পৌঁছলাম রসে। জঙ্গলের মধ্যে কুড়িয়ে পাওয়া পাথরটা তখনও হোমসের হাতে। পাথরটা দেখিয়ে বলে উঠল, লেস্ট্রেড, এটা দেখো তো, এটা দিয়েই খুন করা হয়েছে। আর কোনো চিহ্নই তো দেখছি না। চিহ্ন নেই? তাহলে বুঝলে কি করে? এটা নিচে সবে ঘাস গজাতে শুরু করেছিল। তার মানে মাত্র দিন কয়েক আগেই পাথরটাকে ওখানে ফেলা হয়েছিল। আর কোথা থেকে ওটাকে আনা হয়েছিল তার কোনো হদিশ নেই। তবে মৃতের আঘাতের সঙ্গে এটার আকারের অনেকটাই মিল আছে। আর কোনো অস্ত্রের চিহ্ন পাওয়া যায়নি। তাহলে খুনি কে? একজন দীর্ঘকায় ব্যক্তি, ন্যাটা, আর ডান পাটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পুরু সোলের শিকারি বুট ও ধূসর রঙের ক্লোক পরে। ভারতীয় সিগার খায় আর সিগার হোল্ডারও ব্যবহার করে। আর পকেটে একটা পেন্সিল কাটা ভোঁতা ছুরিও রাখে। আরও কিছু নিদর্শন আছে, তবে আমাদের তদন্তের পক্ষে এইগুলি যথেষ্ট হবে বলে মনে হয়। আমার কিন্তু সন্দেহ গেল না হোমস। তোমার ব্যাখ্যা ভালোই হয়েছে, তবে আমাদের কিন্তু সামাল দিতে হবে একদল পাকা ব্রিটিশ চুরিকে। হোমস শান্ত গলায় বলল, সে দেখা যাবে। তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। বিকেলটা আমি একটু ব্যস্তই থাকব, আর সম্ভবত সন্ধ্যার ট্রেনে লন্ডন ফিরে যাব। কেসটা অসমাপ্ত রেখেই যাবে? না না, শেষ করেই যাব। আর রহস্যটা? সে তো সমাধান হয়েই গেছে। অপরাধীটা কে? ওই যে ভদ্রলোকের বিবরণ দিলাম। কিন্তু তিনি কে? তাকে খুঁজে বের করা নিশ্চয়ই শক্ত হবে না। অঞ্চলটা তো বিশেষ জনবহুল নয়। লেস্ট্রেড ঘাড় ঝাঁকুনি দিয়ে বলল,
আমি কাজের লোক, একজন ন্যাটা খোঁড়া ভদ্রলোকের খোঁজ আমি সারা মুল্লুক ঢু মেরে বেড়াতে পারবো না। স্কটল্যান্ড ইয়ার্ড তো আমাকে নিয়ে তাহলে হাসাহাসি করবে। হোমস শান্ত স্বরে বলল, ঠিক আছে, তোমাকে একটা চান্স দিলাম, রইল তোমার বাসা। বিদায়। যাবার আগে তোমাকে একছত্র লিখেও জানাবো। লেস্ট্রেডকে রেখে আমরা হোটেলে ফিরে গেলাম। সেখানে লাঞ্চ প্রস্তুত। হোমসও নিশ্চুপ, একেবারে চিন্তামগ্ন। মুখের ওপর একটা বিষণ্ণ ছায়া, যেন বড়ই অপ্রস্তুত অবস্থায় পড়েছে। খাওয়া শেষ করে বলল, ওয়াটসন, এই চেয়ারে একটু বসো, তোমাকে কিছু শোনাতে চাই। কি যে করব ঠিক বুঝতে পারছি না। তোমার তোমার পরামর্শটা তাই চাই। একটা সিগার ধরাও, আমিও বলতে শুরু করি। আরম্ভ করো। দেখো, এই কেসের ব্যাপারে ছোট ম্যাকার্থির বিবরণীর দুটো পয়েন্ট আমাদের দুজনকেই সঙ্গে সঙ্গে ধাপ্পা দিয়েছে। আমাকে তার সপক্ষে আর তোমাকে তার বিপক্ষে। একটা হলো, তার বাবা তাকে দেখবার আগেই কুই বলে চেঁচিয়ে উঠল কেমন করে। অপরটি, মৃত্যুকালে তার মুখে ওই ইঁদুরের উল্লেখ। বুঝে দেখো, ভাঙ্গা ভাঙ্গা ভাবে তিনি কয়েকটি কথাই বলেছিলেন, কিন্তু ছেলের কানে ওই কথাটি ছাড়া আর কিচ্ছুটি ঢোকেনি। এই দুটি পয়েন্ট থেকেই আমাদের গবেষণা শুরু করা যাক। আমরা কিন্তু ধরেই নিচ্ছি যে ছেলের কথা সর্বৈব সত্য। তাহলে কুইয়ের ব্যাপারটা কি? এটা খুব স্পষ্ট যে এটা ছেলের জন্য করা হয়নি। তার জ্ঞান মতে ছেলে তখন ব্রিস্টলে। ঘটনাক্রমেই সে ওখানে হাজির হয়েছিল। আর ওই কুই নিশ্চয়ই তার উদ্দেশ্যে করা হয়েছিল, যে আগে থেকেই যার সঙ্গে তার দেখা করবার কথা ছিল। কুই সম্পূর্ণভাবে একটি অস্ট্রেলীয় ডাক। অস্ট্রেলীয়দের মধ্যে ওই ডাকটা প্রচলিত। কাজেই অনুমান করা চলে যে ম্যাকার্থি যার সঙ্গে দেখা করতে বসকম্পুলে এসেছিলেন, তিনিও একসময় অস্ট্রেলিয়াতেই ছিলেন। আর ওই ইঁদুরের ব্যাপারটা? পকেট থেকে এক টুকরো ভাঁজ করা কাগজ বের করে শার্লক হোমস সেটা টেবিলের ওপর মেলে ধরল। বলল, এখানা ওই ভিক্টোরিয়া উপনিবেশের মানচিত্র। এটা পাঠাবার জন্যই কাল রাতে আমি ব্রিস্টলে তার করে দিয়েছিলাম। মানচিত্রের এক অংশ হাত দিয়ে টিপে ধরে সে প্রশ্ন করল, কি পড়তে পারছো? আমি পড়লাম ARAT, আরাট। সে হাতটা সরিয়ে নিল আর বলল, আর এখন? বলারাট। ঠিক আছে, তিনি এই শব্দটাই উচ্চারণ করেছিলেন, তবে ছেলের কানে গিয়েছিল শুধু শেষ শব্দাংশ, মানে ওই র্যাট, মানে একটি ইঁদুর। তিনি বলতে চেষ্টা করছিলেন খুনির নাম, বলারাট, অমুক চন্দ্র অমুক। আমি চেঁচিয়ে উঠলাম, আশ্চর্য! কিন্তু খুবই পরিষ্কার, ওয়াটসন। তাহলে কিন্তু আমাদের অনুসন্ধানের ক্ষেত্র খুবই ছোট হয়ে এলো। ধূসর রঙের পোশাক হচ্ছে তৃতীয় পয়েন্ট। ছেলের বক্তব্য যদি মেনে নেওয়া হয় তাহলে সেটাই ঠিক। এবার কিন্তু আমরা অস্পষ্টতা থেকে স্পষ্টতার ক্ষেত্রে অবতীর্ণ হচ্ছি। বলারাট থেকে আগত কোনো অস্ট্রেলীয়, আর পরিধানে ধূসর ক্লোক। ঠিক, কিন্তু তিনি নিশ্চয়ই এমনই কেউ যিনি এই অঞ্চলেরই লোক। উলে পাওয়া যায় হয় ফার্মের পথে, আর না হয় জমিদারির পথে। কোনো
বিদেশির পক্ষে ওখানে বেড়াতে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, ঠিকই বলেছ তো। এবার আজকের অভিযানের কথায় আসা যাক। ওখানকার জমি পরীক্ষা করে অপরাধীর ব্যক্তিত্ব সম্পর্কে কিছু তুচ্ছ বিবরণ আমি ওই মোটা বুদ্ধির লেস্ট্রেটকে দিয়েছিলাম। কিন্তু তুমি সেসব পেলে কেমন করে? আমার পদ্ধতি তো তুমি জানোই। তুচ্ছ ব্যাপারে পর্যবেক্ষণের উপরই তার ভিত্তি। পদক্ষেপের দৈর্ঘ্য থেকে তার উচ্চতার একটা মোটামুটি ধারণা হয়তো করতে পেরেছ, আর পায়ের ছাপ থেকেও হয়তো বুটের কথা বলাই যায়। হ্যাঁ, বুটগুলো আসল একটু বিশেষ রকমের। কিন্তু ঘোড়ার ব্যাপারটা? বাঁ পায়ের তুলনায় ডান পায়ের ছাপটা আগাগোড়াই অস্পষ্ট। ওই পাথরের ওপর তিনি কম ভর দিয়েছেন। কেন জানো? উনি নিশ্চয়ই খুঁড়িয়ে হাঁটেন, মানে তিনি খোঁড়া। আর তার ন্যাটা হওয়াটা? তদন্তকালে সার্জেন আঘাতের যে বিবরণ দিয়েছেন সেটা তো তোমার মনকেও নাড়া দিয়েছে। ঠিক পেছন দিক থেকেই আঘাত করা হয়েছিল, আর করা হয়েছিল বাঁ দিকে। ন্যাটা লোক ছাড়া এরকমটা অন্য কেউ করবে কেন? বাবা ছেলের যখন দেখা হয় তখন ওই গাছের আড়ালে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি তখন ধূমপানও করেছেন। সিগারেটের ছাইও আমি সেখানে পেয়েছি। আর তামাকের ছাই সম্বন্ধে আমার বিশেষ জ্ঞানী বলে দিয়েছে যে সেটা কোনো ভারতীয় সিগার। তুমি তো জানোই এ বিষয়ে আমি কিছুটা পড়াশোনাও করেছি, এবং 140টি ভিন্ন ধরনের পাইপ, সিগার ও সিগারেট, তামাকের উপর একটি ছোট্ট প্রবন্ধ লিখেছি। ছাই পেয়েই চারিদিকে খুঁজতে লাগলাম, এবং শ্যাওলার মধ্যে তা ছুঁড়ে দেওয়া সিগারেট টুকরোটাও পেয়ে গেলাম। একটা ভারতীয় সিগার, যেটা রোটারডামে পাকানো হয়ে থাকে। আর ওই সিগার হোল্ডারটা তো বুঝলাম না। ওটা দেখেই বুঝলাম যে টুকরোটা মুখে দেওয়া হয়নি, কাজেই তিনি হোল্ডারটা তো ব্যবহার করেন। সিগারের মুখটা দাঁতে না ছেড়ে কাটা হয়েছে, কিন্তু পরিষ্কারভাবে কাটা নয়। সুতরাং অনুমান হলো যে ভোঁতা কোনো পেন্সিল কাটা ছুরি। বললাম, হোমস, লোকটিকে ঘিরে যে জাল তুমি ফেলেছ তা থেকে তো পালাবার কোনো পথ নেই। সেই সঙ্গে আর একটা নির্দোষ মানুষের জীবন তুমি এমনভাবে বাঁচিয়েছ যেন নিজে হাতেই তার ফাঁসির দড়িটাই কেটে দিয়েছ। এই সব কিছুর গতি যে কোন দিকে আমি ঠিক ধরতে পারছি। তাহলে অপরাধী হচ্ছেন মিস্টার জন টার্নার। বসবার ঘরের দরজা খুলে একজন আগন্তুককে পথ দেখিয়ে হোটেলের ওয়েটার বলে উঠল। যিনি ঘরে ঢুকলেন, মনে দাগ কাটবার মতোই তার চেহারা। ধীর গতি, খুঁড়িয়ে চলা, নুয়ে পড়া ঘাড়, সব কিছুতেই বার্ধক্যের লক্ষণ। কিন্তু তার শক্ত সুসজ্জিত পাথরের মতো দেহ আর মোটা হাত পা দেখলে মনে হয় যে একদা তিনি দেহে ও মনে প্রভূত শক্তির অধিকারী ছিলেন। তার জট পাকানো দাড়ি, ছাই রঙা চুল আর ঝুলে পড়া ভ্রুযুগল চেহারা এনে দিয়েছে মর্যাদা ও ক্ষমতার ছাপ। অথচ তার মুখখানা ছাইয়ের মতো সাদা, ঠোঁট ও নাসারন্ধ্রে নীলের ছোপ। এক নজর দেখেই বুঝতে পারলাম যে কোনো পুরাতন মারাত্মক রোগের কবলে তিনি পড়েছেন। হোমস সাদরে বলল, দয়া করে এই সোফায় বসুন। আমার চিঠিটা পেয়েছিলেন? হ্যাঁ, কেয়ারটেকারই এনে দিয়েছিল। আপনি লিখেছেন যে
কেলেঙ্কারি এড়াবার জন্যই আপনি এইখানে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন? আসলে আমার মনে হয়েছিল যে হলে গেলে লোকে নানান কথা বলতো। তা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কেন? লোকটি বোকা দৃষ্টিতে আমার সঙ্গীর দিকে তাকালেন। তার দুই চোখে নিরাশার ছায়া। মনে হলো যে প্রশ্নের জবাব যেন তিনি আগেই পেয়ে গেছেন। কথার জবাব না দিয়ে হোমস যেন তার দৃষ্টির জবাবে বলল, হ্যাঁ ঠিক তাই, ম্যাকার্থির ব্যাপারটা আমি সব জানি। বৃদ্ধ লোকটি দুই হাতে মুখ ঢাকলেন। চিৎকার করে বললেন, ঈশ্বর আমার সহায় হন। কিন্তু কিন্তু যুবকটির কোনো ক্ষতি আমি হতে দিতাম না। আমি আপনাকে কথা দিচ্ছি, দায়রা বিচারে মামলা তার বিরুদ্ধে গেলে সব কথা আমি খুলে বলবো। আপনার কথা শুনে খুশি হলাম। এখনই সব কথা খুলে বলতাম, শুধু আমার মেয়েটির জন্য পারছি না, বুঝলেন? আমি গ্রেপ্তার হয়েছি শুনলে ওর মন ভেঙে যাবে। ও ও ভেঙে পড়বে। সেরকমটা তো নাও ঘটতে পারে। কি? দেখুন, আমি সরকারি গোয়েন্দা নই। শুনেছি আপনার কন্যাই এখানে আমার উপস্থিতি চেয়েছিল, কাজেই তার স্বার্থেই আমি কাজ করছি। যেমন করে হোক ছোট ম্যাকার্থিকে বাঁচাতেই হবে। বৃদ্ধ টার্নার বললেন, আমি মৃত্যুপথের পথিক। অনেক বছর ধরে বহুমূত্র রোগে ভুগছি। ডাক্তার বলেছেন আর 1 মাসও বাঁচব কিনা সন্দেহ। তথাপি আমার বাড়িতেই আমি মরতে চাই, জেলে নয়। চেয়ার ছেড়ে উঠে হোমস এক বান্ডিল কাগজ ও কলম নিয়ে টেবিলে গিয়ে বসল। বলল, যা সত্যি সব আমাদের বলুন, আমি সবটাই লিখে নিচ্ছি। আপনি তাতে স্বাক্ষর করুন, আর ওয়াটসনও সাক্ষী থাকুক। ব্যাস। ছোট ম্যাকার থেকে বাঁচাতে শেষ পর্যন্ত প্রয়োজন হলে তবেই আপনার স্বীকারোক্তি আমি পেশ করব। আপনাকে আমি কথা দিচ্ছি, একান্ত প্রয়োজন না হলে এটা ব্যবহার করব না। বেশ, তবে তাই হোক। দায়রা বিচার পর্যন্ত বাঁচব কিনা কে জানে। কাজী এই অবস্থায় আমার বেশি কিছু আসে যায় না। এলিস যেন মর্মাহত না হয়, শুধু সেইটুকুই আমার ইচ্ছা। এবার আমি সবকিছু খুলে বলছি। কার্যত অনেক সময় লাগলেও মুখে বলতে বেশি সময় লাগবে না। মৃত ম্যাকার্থিকে আপনারা চেনেন না। সে একটা শয়তানের অবতার। আমি বলছি, এরকম লোকের হাত থেকে ঈশ্বর আপনাদের দূরে রাখুন। 20 বছর ধরে এসে আমাকে কবজা করে রেখেছিল। আমার জীবনটাই সে নষ্ট করে দিয়েছে। কেমন করে যে আমি তার মুঠোয় গিয়ে পড়লাম, সেই কথাটাই আগে বলি। 60 দশকের গোড়ায় দিকে খুনি অঞ্চলের কথা। আমার তখন অল্প বয়স, রক্ত গরম, বেপরোয়া স্বভাব, সব কিছু করতে প্রস্তুত। আমি খারাপ দলে ঢুকে পড়লাম, মদ ধরলাম, কিন্তু কপাল ফিরল না। তখন অন্ধকারের পথ ধরলাম, এক কথায় ডাকাত হয়ে উঠলাম। দলে ছিলাম আমরা 6 জন, একেবারে উচ্ছৃঙ্খল বেপরোয়া জীবন যাকে বলে।
কখনো একটা স্টেশনে হানা দিতাম, কখনো বা মাঝপথে থামিয়ে দিতাম খনি যাত্রী বোঝাই মালগাড়ি। তখন আমার নাম ছিল বাল্লারাটের কালো জ্যাক। আমাদের দলকে এখনো উপনিবেশের লোকেরা স্মরণ করে বাল্লারাট গ্যাং বলে। একদিন একটা সোনার চালান যাচ্ছিল বাল্লারাট থেকে মেলবোর্ন। আমরা ওত পেতেই ছিলাম, আক্রমণ করলাম। গাড়ির পাহারায় ছিল 6 জন অশ্বারোহী সৈনিক। আমরাও দলে 6 জন, বেশ সমানে সমানে। কিন্তু প্রথম আক্রমণেই ওদের 4টেকে খতম করে দিলাম। অবশ্য মাল হাতিয়ে নেবার আগেই আমাদের 3টে জোয়ান খতম হলো। গাড়ির চালকের মাথায় ঠেকালাম আমার পিস্তল, আর সেই চালকই হলো এই ম্যাকার্থি। আজ ভাবি, জানেন, সেদিন যদি ব্যাটাকে শেষ করে দিতাম। আমি দেখতে পেলাম যে তার কুতকুতে শয়তানি চোখ দুটো আমার মুখের ওপর নিবদ্ধ, যেন আমার সব কিছু সে মনের মধ্যে গেঁথে নিচ্ছে। তবু কি জানি কেন তাকে ছেড়ে দিলাম। সব সোনা নিয়ে পালালাম, বড়লোক হলাম, বিনা সন্দেহে ইংল্যান্ডে পাড়ি দিলাম। সেখানে দলের সঙ্গীদের কাছে বিদায় নিয়ে স্থির করলাম যে একটি শান্ত সম্ভ্রান্ত জীবনে ফিরে যাব। এই সম্পত্তিটা তখন নিলামে কিনে নিলাম। ভাবলাম, যে পথে অর্থ উপার্জন করেছি তার প্রায়শ্চিত্ত করতে যতটুকু পারি মানুষের কল্যাণ করব। বিবাহ করলাম, আর অল্প বয়সী স্ত্রীর মৃত্যু হলো। কিন্তু তিনি আমাকে দিয়ে গেলেন আমার এলিসকে। শিশুকাল থেকেই তার দুখানি ছোট হাত যেন আমাকে সত্যের পথ দেখিয়ে নিয়ে চলল। এক কথায় আমি নতুন জীবনে উত্তীর্ণ হলাম। সাধ্যমতো আমি অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে লাগলাম। সবই ভালোই ভালোই চলছিল, এমন সময় আমাকে ওই ম্যাকার্থি এসে চেপে ধরল। একটা কাজে আমি শহরে গিয়েছিলাম, সেখানে রিজেন্ট স্ট্রিটে তার সঙ্গে দেখা। গায়ে একটা কোট নেই, পায়ে একটা বুটও নেই, এমনি তার অবস্থা। আমার কাঁধে হাত রেখে সে বলল, আবার জুটলাম জ্যাক, তোমার সঙ্গে এক পরিবারের মতোই থাকবো। আমরা দুজন, আমি আর আমার ছেলে। তুমি অনায়াসেই আমাদের রাখতে পারো। যদি না রাখো, ইংল্যান্ড বড় ভালো আইনের দেশ। এখানে ডাকলেই একজন পুলিশকে হাতের কাছে পাওয়া যায়। এরপর সোজা তারা এখানে এসে উঠল। ঘাট থেকে তো আর ছেড়ে ফেলার উপায় নেই। আমার সব চাইতে ভালো জমিটায় বিনা ভাড়ায় বাস করতে লাগলো। আমার শান্তি নেই, কোনো মতেই ভুলতেও পারি না। যেখানেই যাই দেখি তার ধৃত বিকৃত মুখ আমার পাশে। এলিস বড় হতে ব্যাপারটা আরো খারাপ হয়ে উঠল। সে বুঝতে পারলো যে আমি পুলিশ অপেক্ষাও বেশি ভয় করি আমার মেয়েকে। পাছে সে আমার অতীতটা জানতে পারে। তখন সে যা চায় তাকে দিতে হয়। জমি, টাকা, বাড়ি, সে যা চাইল বিনা প্রশ্নে তাকে সব দিলাম। কিন্তু শেষ পর্যন্ত এমন একটি বস্তু সে চেয়ে বসলো যা আমি তাকে দিতে পারি না। সে আমার এলিসকে চাইল। বুঝতেই পারছেন, তার ছেলে তখন বড় হয়েছে, আমার মেয়েও বড় হয়েছে। সকলেই জানে আমার স্বাস্থ্য খুবই খারাপ। তার মাথায় বুদ্ধি খেলে গেল যে ছেলেকে
সব সম্পত্তির মালিক করতে হবে, কিন্তু সেখানে তো আমি খুব কড়া। তার অভিশপ্ত রক্তকে আমার রক্তের সঙ্গে মিশতে দেব না। ছেলেটিকে আমি যে অপছন্দ করতাম তা নয়, কিন্তু ওর দেহে আছে তার রক্ত, সেইটাই তো যথেষ্ট বাধা, তাই নয় কি? আমিও কঠোর হয়ে রইলাম, আর ওদিকে ম্যাকার্থিও ভয় দেখালো। আমিও জানালাম যে সে যা খুশি করতে পারে। ঠিক হলো, এ বিষয়ের মীমাংসার জন্য দুজনের বাড়ির মধ্যবর্তী পুলে আমরা দেখা করব। সেখানে পৌঁছে দেখি যে সে তার ছেলের সঙ্গে কথা বলছে। সুতরাং আমি সিগার ধরিয়ে একটা গাছের আড়ালে একটু অপেক্ষা করতে লাগলাম, কতক্ষণে সে একা হবে। কিন্তু তার কথাবার্তা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে তার ছেলেকে ধমকাতে লাগলো আমার মেয়েকে বিয়ে করবার জন্য, যেন এ ব্যাপারে আমার মেয়ের মতামতের কোনো দামই নেই। এরপর যেন সে রাস্তা থেকে ধরে গানা একটা নোংরা মেয়ে। আমি স্বয়ং এবং আমার যা কিছু প্রিয় বস্তু সব এই লোকটার খপ্পরে চলে যাবে ভাবতেই যেন পাগল হয়ে গেলাম। হে বন্ধন কি ছিঁড়ে ফেলা যায় না? আমি তো মরণোন্মুখ, বেপরোয়া। যদিও আমার মন পরিষ্কার এবং দেহ অশক্ত নয়, তবু আমি জানতাম যে আমার দিন ঘনিয়ে এসেছে। কিন্তু আমার স্মৃতি আর আমার মেয়ে, কোনো ক্রমে শয়তানি জিহ্বাটাকে বন্ধ করতে পারলেই সব রক্ষা হবে। মিস্টার হোমস, আমিও তাই করলাম, এবং দরকার হলে আবার করব। আমি জানি আমি মহাপাপ করেছি, কিন্তু তার জন্য সারা জীবনভর প্রায়শ্চিত্তও তো করেছি। কিন্তু যে জালে আমি জড়িয়েছি, সেই জালে আমার মেয়েও জড়িয়ে পড়বে, এ আমি কিছুতেই সইতে পারবো না। তাই আমি তাকে আঘাত করলাম। একটা ঘৃণ্য বিষাক্ত জন্তুকে মারলে যতটুকু অনুশোচনা হয়, তার চাইতে বেশি কিছু আমার হয়নি। ওদিকে তার চিৎকার শুনে ছেলে ছুটে এলো। ততক্ষণে আমি জঙ্গলের আড়ালে চলে গিয়েছি, কিন্তু পালাবার সময় যে ক্লোকটা ফেলে গিয়েছিলাম, সেটা আনবার জন্য আমাকে আবার সেখানে যেতে হয়েছিল। যা কিছু ঘটেছিল এই তার প্রকৃত বিবরণ। বৃদ্ধ বিবৃতিতে স্বাক্ষর করলেন। হোমস বলল, দেখুন, আপনার বিচার করবার ভার আমার নয়। প্রার্থনা করি যে সে প্রলোভন যেন কখনো না হয়। আমারও সেই প্রার্থনা, স্যার। আপনি কি করতে চান? আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করে কিছুই করতে চাই না। আপনি নিজেই বুঝতে পারছেন, দায়রা আদালতের চাইতেও বড় আদালতে শীঘ্রই আপনাকে সব কর্মের জবাবদিহি করতে হবে। আপনার স্বীকারোক্তিটা আমি রেখে দিলাম। ম্যাকার্থির যদি শাস্তি হয় তবেই এটা ব্যবহার করতে আমি বাধ্য হব, নইলে কোনো মানুষের চোখ কোনো দিন এটাকে দেখতে পাবে না। আর আপনার গোপন কথা, আপনি বাঁচুন আর মরুন, আমাদের কাছে এটা সম্পূর্ণ নিরাপদে থাকবে। বৃদ্ধ গম্ভীর স্বরে বলে উঠলেন, তাহলে বিদায়। যে শান্তি আপনারা আজ আমাকে দিলেন, তার জন্যে মৃত্যু যেদিন আপনাদের কাছে এসে দাঁড়াবে, সেদিন তাকে আপনারা আরো সহজভাবে গ্রহণ করতে পারবেন। বিরাট শরীরটার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো।
স্খলিত পদক্ষেপে ধীরে ধীরে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। অনেকক্ষণ চুপ করে থেকে হোমস বলল, ঈশ্বর আমাদের সহায় হন। অসহায় কীটপতঙ্গের সঙ্গে নিয়তি যে কেন এমন রসিকতা করে। এইসব ঘটনার কথা যখনই শুনি তখনই ওই বাক্সটারের কথাগুলি মনে পড়ে। আর তাই আমি বলি, ঈশ্বরের অনুগ্রহে ওই চলেছেন হোমস। হোমস এমন সব আপত্তির খসড়া প্রস্তুত করে আসামি পক্ষের কৌশলীকে দিয়েছিল যে তারই জোরে দায়রা আদালতে জেমস ম্যাকার্থি খালাস পেয়ে গেল। আমাদের সঙ্গে সাক্ষাতের পর বুড়ো টার্নার আরও 7 মাস বেঁচেছিলেন। এখন তিনি মৃত। পুত্র এবং কন্যা সুখে একসঙ্গে ঘরকন্না করতে পারে এরূপ সম্ভাবনা যথেষ্টই আছে, কারণ তাদের অতীতকে ঘিরে যে কালো মেঘ রয়েছে সে বিষয়ে তারা সম্পূর্ণই অজ্ঞ। আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস সিরিজ থেকে বস্কম উপত্যকার রহস্য, মিস্ট্রি অফ বস্কম ভ্যালি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ফিউচার নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে প্লিজ ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, পরে আবার আসছি অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।